শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 1859 সালের 22শে মে স্কটল্যান্ডে। পেশায় ডাক্তার হলেও ডাক্তার হিসেবে তেমন খ্যাতি তিনি অর্জন করতে পারেননি। তবে লেখক হিসেবে তার যে কেমন অসামান্য খ্যাতি ছিল, শার্লক হোমসই তো তার বড় প্রমাণ। তার লেখা আ স্টাডি ইন স্কারলেট গল্পে প্রথম আমরা পাই শার্লক হোমসকে। 1887 সালে প্রথম প্রকাশিত এই উপন্যাস খুব একটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু 1890 সাল থেকে বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে বের হতে থাকলো শার্লক হোমসের কীর্তিকলাপ। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 221B বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস প্রায় 23 বছর গোয়েন্দাগিরি করেছেন। এর মাঝে একবার লিখতে লিখতে ক্লান্ত হয়ে স্যার আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছিলেন শার্লককে, কিন্তু শেষে পাঠকদের চাপে উনি ফিরিয়ে আনতে বাধ্য হন শার্লক হোমসকে। আজ গল্প স্বল্পতে শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। গল্প পাঠে সোমক, অর্ণব, সুদীপ্ত এবং রাজীব। গল্পের সূত্রধার সৌমি। আমার বিয়ের কিছুদিন পরে আমি প্যাডিংটন অঞ্চলে ডাক্তারি শুরু করেছিলাম। এই অঞ্চলে ডক্টর ফরকার প্র্যাকটিস করতেন। ডক্টর ফরকারের রীতিমতো ভালো প্র্যাকটিস ছিল। ইদানিং তার প্র্যাকটিস অবশ্য একটু চাপা পড়ে গিয়েছিল। তার 1 নম্বর কারণ হলো ডক্টর ফরকারের বয়স হয়েছে, আর দ্বিতীয় কারণ হলো তার স্বাস্থ্য ভেঙে গেছে। প্র্যাকটিস করতে গিয়ে প্রথম মাস তিনেক আমার যাকে বলে দম ফেলবার সময় ছিল না, আর তাই আমি বেকার স্ট্রিটের দিকে যেতে পারিনি। শার্লক হোমসের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়নি। শার্লক আবার মহা ঘরকুনো। কাজের জন্য ছাড়া তাকে ঘর থেকে বেরোতেও আমি কখনো দেখিনি। যে ঘটনার কথা বলছি সেটা জুন মাসের কথা। ব্রেকফাস্ট সেরে আমি ব্রিটিশ মেডিকেল জার্নালের নতুন সংখ্যাটা পড়ছিলাম। এমন সময় সদর দরজার ঘণ্টাটা বেজে উঠল। তারপরেই শার্লক হোমসের ভরাট গলার স্বর আমার কানে যেতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। ঘরে ঢুকতে ঢুকতে হোমস বলল, অনেক দিন পরে তোমাকে দেখে কি যে আনন্দ হচ্ছে কি বলবো ওয়াটসন। আচ্ছা, মিসেস ওয়াটসন আছেন কেমন? আমাদের সেই সাইন আপ ফোরের ব্যাপারটার সব চুকে গেছে তো? হোমসের হাতটা আমার মুঠোয় জাপটে ধরে বললাম, আমাদের খবর মোটামুটি ভালো। একটা রকিং চেয়ারে বসে হোমস বলল, ডাক্তারি পেশার চাপে পড়ে তোমার গোয়েন্দাগিরির শখ একেবারে উবে যায়নি আশা করি। আমি বললাম, ঠিক তার উল্টো। কাল রাত্রেই আমি আমাদের পুরনো ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখছিলাম যে কেসগুলোকে কিভাবে সাজানো যায়। তুমি কি তোমার ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছো না? না না, তা কেন? শোনো, তোমার সঙ্গে গোয়েন্দাগিরি করতে পেলে আমি আর কিচ্ছু চাই না। ধরো যদি ব্যাপারটা আজকেই হয়। হ্যাঁ, আমি রাজি। আর ধরো যদি বার্মিংহাম অব্দি যেতে হয়, তাহলে? তুমি বললে আমি নিশ্চয়ই যাব, কেন যাব না? তোমার প্র্যাকটিসের কি হবে? সামনেই আমার এক প্রতিবেশী ডাক্তার থাকেন, তো তিনি কোথাও গেলে আমি তার রোগীদের দেখাশোনা করি। আবার আমি বললে তিনিও আমার রোগীদের চিকিৎসা করবেন। বেশ বেশ, খুব ভালো। হোমস চেয়ারে হেলান দিয়ে বসে আমাকে খুব ভালো করে দেখতে লাগলো। কিছুদিন আগে তোমার শরীর খারাপ হয়েছিল দেখছি। গরমকালে সর্দি লাগলে ভীষণ ভোগায়। খুব ঠান্ডা লেগেছিল জানো। গত সপ্তাহে 3 দিন ঘর বন্দি ছিলাম, কিন্তু অসুখের তো কোনো চিহ্নই নেই আমার শরীরে। মানে মনে তো হচ্ছে না। হ্যাঁ, সে কথা ঠিকই বলেছ। তোমাকে বেশ ভালোই দেখাচ্ছে। তাহলে শরীর খারাপের কথা তুমি জানলে কি করে? বন্ধু হে, তুমি তো আমার কাজের ধরন ধারণ Please, এটা জানো। বলো না যে তুমি আবার ডিডাকশনের উপর ভর করে এসব বললে। নিশ্চয়ই। এই কিভাবে অনুমান করলে? তোমার চুটির অবস্থা দেখে। চটির অবস্থা? হোমসের কথায় আমার পেটেন্ট লেদারের নতুন চটির দিকে তাকালাম। চটি দেখে কিভাবে অনুমান? তোমার চুটি জোড়া নতুন, মনে হয় অল্প কিছুদিন আগে কিনেছ। তোমার চটির শুকতলার ধারে ধারে ঝলসানির দাগ দেখতে পাচ্ছি।
প্রথমে ভেবেছিলাম চটিটা ভিজে গিয়েছিল বলে আগুনের তাতে শুকোতে গিয়ে এরকম হয়েছে, কিন্তু দেখলাম যে চটির তলায় দোকানের ছাপ মারা পাতলা কাগজটা আটকে আছে। চটিটা যদি জলে ভিজে যেত তাহলে কাগজটা খুলে যেত। তাহলে তুমি নিশ্চয়ই আগুনের দিকে পা বাড়িয়ে বসেছিলে। আর যদিও এবছর জুন মাসে বৃষ্টি অন্য বছরের তুলনায় বেশি হচ্ছে, তাহলেও সুস্থ শরীরে তুমি নিশ্চয়ই ওভাবে বসে থাকতে না। কি বুঝলে এবার? হোমস যখন তার কোনো সিদ্ধান্তের কারণগুলো বুঝিয়ে বলে, তখন মনে হয় পুরো ব্যাপারটাই খুব সোজা, এর মধ্যে বাহাদুরি কিচ্ছু নেই। হোমস আমার মনের কথাটা টের পেয়েছিল বোধহয়। অল্প একটু হেসে হোমস বলল, ওয়াটসন, সব কথা খুলে বলে আমি আমার নিজেরই ক্ষতি করছি। লোকে কার্যকারণ সম্পর্কটা না ধরতে পারলে বেশি রকম সমীহ করে। তাহলে তুমি বার্মিংহাম যাচ্ছ তো? নিশ্চয়ই, কিন্তু মামলাটা কিসের? ট্রেনে যেতে যেতে তোমাকে সব কথা খুলে বলবো। আমার মক্কেল বাইরে গাড়িতে বসে আছেন, চটপট তৈরি হয়ে নাও তুমি। আচ্ছা, 2 মিনিট দাঁড়াও। আমি আমার পাশের বাড়ির ভদ্রলোককে দেবার জন্য একটা চিরকুটে লিখে ফেললাম। তারপর দৌড়ে ওপরে গিয়ে আমার স্ত্রীকে সব কথা বলে এলাম। আমি নেমে এসে দেখলাম শার্লক বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। পাশের বাড়ির দরজার পেতলের নেমপ্লেটটা দেখিয়ে হোমস বলল, তোমার প্রতিবেশী একজন ডাক্তার নাকি? হ্যাঁ, আমার মতো উনিও এখানে প্র্যাকটিস শুরু করেছেন, বা আরেকজনের জায়গায়। যার জায়গায় উনি এসেছেন তিনি কি পুরনো কোনো ডাক্তার? হ্যাঁ, মানে আমি যার জায়গায় এসেছি তিনি আর সেই ভদ্রলোক একসঙ্গে এখানে ডাক্তার হয়ে আসেন। তো ওরা যখন এখানে আসেন তখন এদিকের লোকজনের বাস সবেমাত্র শুরু হয়েছে। তুমি জিতে গেছো। তুমি যার জায়গায় এসেছো তার প্র্যাকটিস বেশি ছিল। আমারও তাই মনে হয়, কিন্তু তুমি কি করে জানলে? সিঁড়ির ধাপগুলো দেখে বন্ধু, স্রেফ সিঁড়ির ধাপগুলো দেখে। তোমার বাড়িতে ঢোকার সিঁড়িগুলো এই বাড়ির সিঁড়ির থেকে অন্তত 3 ইঞ্চি বেশি ক্ষয়ে গেছে। যাই হোক, গাড়ির মধ্যে এই যে ভদ্রলোককে দেখছো, এর নাম হলো মিস্টার হল পাইক্রফট। ইনি আমার মক্কেল। ওহে বাবু, গাড়িটা একটু জোরে হাঁকাও দেখি, ট্রেন ছাড়তে বেশি দেরি নেই। গাড়ির ভেতর একজন অল্প বয়সী ভদ্রলোক বসেছিলেন। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো, গায়ের রং ধপধপে ফর্সা, মুখ চোখে সাদাসিধে নিরীহ ভাব। ভদ্রলোক কালো স্যুট আর চকচকে হ্যাট পরেছিলেন। চালাক চতুর কাজের লোক বললে এক কথায় যা বোঝায়, ভদ্রলোক তাই। ভদ্রলোকের গোলগাল লাল মুখের ভাবটা খুব হাসি খুশি মনে হচ্ছিল, তবে ঠোঁটের দুপাশের ভাবটা দেখলে মনে হচ্ছিল যেন এক্ষুনি কেঁদে ফেলবেন। সব মিলিয়ে ভদ্রলোকের মুখের ভাবটা বেশ মজার। তবে এই ভদ্রলোক যে কেন শার্লক হোমসের কাছে এসেছেন এ কথা জানতে পারলাম ট্রেন ছাড়ার পর। আমরা একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসলাম। হোমস বলল, আমাদের বার্মিংহাম পৌঁছতে ঠিক 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। মিস্টার হল পাইক্রফট, আপনি আপনার যে অদ্ভুত অভিজ্ঞতার কথা আমাকে শুনিয়েছেন, সেই কথা যদি আমার বন্ধুকে আর একবার শোনান তো বড় ভালো হয়। আপনি কোনো কিছুই বাদ দেবেন না, বরং যদি আর কোনো কথা মনে পড়ে যায় হঠাৎ করে, সেটাও জুড়ে দেবেন। সব ঘটনা আর একবার আগাগোড়া শুনলে আমার কাজেরও সুবিধা হবে। বুঝলে হে ওয়াটসন, এটা এমনই একটা ঘটনা যে এর মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, আবার কোনো সমস্যা নাও থাকতে পারে। তবে যে ধরনের উদ্ভট ব্যাপার আমরা পছন্দ করি, এটা সেই ধরনের ব্যাপার। যাকে মিস্টার পাইক্রফট, আপনি শুরু করুন। আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে ভদ্রলোকটি নিজের কথা বলতে লাগলেন। সবচেয়ে দুঃখের কথা এই যে এ ব্যাপারে আমি সাংঘাতিক রকম বোকামি করে ফেলেছি কিনা তা বুঝতে পারছি না। হয়তো ব্যাপারটা সেরকম কিছু নয়, আর আমিও কিছু বেঠিক কাজ করিনি। কিন্তু আমার যদি চাকরিটা যায় আর তার বদলে কিছুই না পাই, তাহলে বুঝবো যে আমার চেয়ে আহাম্মক এ দেশে আর কেউ নেই। ডক্টর ওয়াটসন, আমি গল্প ভালো বলতে পারি না, তাই ঘটনা যা ঘটেছে সেটা আপনাকে সাধাসিধেভাবে বলছি। আমি ড্রেপার্স গার্ডেন্সের কক্সটাউন অ্যান্ড উডহাউসের অফিসে চাকরি করতাম।
এবছরের গোড়াতে ভেনেজুয়েলায় বেশ কিছু টাকা লগ্নি করে এবং সেই টাকা লোকসান করে আমাদের কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি ওখানে 5 বছর চাকরি করেছি। কক্সটন সাহেব আমাকে একটা খুব ভালো সার্টিফিকেটও দিয়েছিলেন, কিন্তু বলে কি হবে, আপিস একদিন বন্ধ হয়ে গেল। আমরা 27 জন কেরানি বেকার হয়ে গেলাম। আমি এখানে ওখানে চাকরির চেষ্টা করতে লাগলাম। আমার মতো আরও অনেক লোক বেকার, কোথাও কোনো আশার আলো নজরে পড়ছিল না। আমি কক্সটন অ্যান্ড উডহাউস থেকে সপ্তাহে 3 পাউন্ড মাইনে পেতাম। আমি তার থেকে প্রায় 70 পাউন্ড জমিয়েছিলাম। একসময় সেই জমানো টাকা সব খরচ হয়ে গেল। অবস্থাটা এমন দাঁড়ালো যে কাগজের বিজ্ঞাপন দেখে ডাকে যে দরখাস্ত পাঠাবো সেই উপায়ও রইল না। ডাক টিকিট কিনবারও পয়সা নেই। আপিস পাড়ায় হেঁটে হেঁটে জুতোর সুতলাক হয়ে গেল, কিন্তু কোথায় চাকরি। শেষে একদিন লম্বার্ড স্ট্রিটের স্টক ব্রোকার কোম্পানি মসন অ্যান্ড উইলিয়ামসে একটা চাকরির সন্ধান পেলাম। আপনারা জানেন কিনা জানি না, এই মসন অ্যান্ড উইলিয়ামস খুব নামজাদা কোম্পানি, লন্ডনের বোধহয় সবচেয়ে ধনী কোম্পানি। বিজ্ঞাপনে লেখা ছিল ডাক মারফত দরখাস্ত পাঠাতে। আমি তো কোনো রকমের ডাক টিকিট জোগাড় করে সার্টিফিকেট দিয়ে দরখাস্ত পাঠিয়ে দিলাম, তবে চাকরিটা যে পাবো এমন কোনো আশা মনের মধ্যে ছিল না। কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমাকে পরের সোমবার আপিসে গিয়ে দেখা করতে হবে। যদি অন্য কোনো বাধাবিঘ্ন না হয় তো ওই দিনই আমাকে চাকরিতে যোগ দিতে হতে পারে। কিভাবে যে এই চাকরি পাওয়ার ব্যাপারটা হয় তা ভাবলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। আমি এমনও শুনেছি যে আপিসের বড় কর্তা নাকি ডাঁই করা আবেদনপত্রগুলো থেকে চোখ বন্ধ করে একটা তুলে নেন, আর তারই চাকরি হয়। সে কথা থাক, আমার খুবই আনন্দ হলো এই ভেবে যে এতদিন পরে আমার সামনে আবার একটা সুযোগ এলো। মাইনেও বেড়ে গেল সপ্তাহে 1 পাউন্ড করে, আর কাজ কক্সটনের ওখানে যা করতাম তাই। এইবার আপনাকে যা বলবো তার আপনিও খুব আশ্চর্য হয়ে যাবেন। আমি হ্যামস্টেড অঞ্চলে পটার্স টেরেসের 17 নম্বর বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। যেদিন চাকরির ব্যাপারটা পাকাপাকি হয়ে গেল সেদিন সন্ধ্যেবেলায় ঘরে বেশ আরাম করে বসে পাইপ খাচ্ছিলাম। মনটাও বেশ খুশি খুশি ছিল। হঠাৎ আমার বাড়িওয়ালি একটা কার্ড নিয়ে এসে হাজির হলেন। কার্ডের ওপরে লেখা ছিল আর্থার পিনার, ফাইন্যান্সিয়াল এজেন্ট। এই নামের কোনো লোককে আমি চিনি না, এরকম কোনো নামও আমি আগে শুনিনি, তাই বুঝে উঠতে পারলাম না আমার সঙ্গে এই লোকটির কি দরকার থাকতে পারে। যাই হোক, আমি বাড়িওয়ালিকে বললাম লোকটিকে ওপরে আমার কাছে নিয়ে আসতে। যে লোকটি ঘরে ঢুকলেন তার গড়ন মাঝারি, মাথায় কালো চুল, দাড়ি কালো, চোখের তারাও বেশ কালো, নাকটা অনেকটা ইহুদিদের মতো। ভদ্রলোকের হাঁটা চলার ভঙ্গিটি তড়বড়ে, কথাগুলো কাটা কাটা। আপনি মিস্টার হল পাইক্রাফট তো? ভদ্রলোকের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে আমি বললাম, হ্যাঁ। আপনি আগে কক্সটন অ্যান্ড উডহাউস কোম্পানিতে কাজ করতেন? হ্যাঁ। আপনি খুব সম্প্রতি মসনের অফিসে যোগ দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বেশ, আপনার কাজের কথা আমি নানান লোকের কাছে শুনেছি। সকলেই আপনার ভীষণ রকমের প্রশংসা করে। পার্কারকে চেনেন তো? কক্সটনের ম্যানেজার ছিল। আপনার কথা বলতে শুরু করলে তাকে তো আর থামানোই যায় না। বুঝতেই পারছেন ডক্টর ওয়াটসন, এসব কথা শুনে আমার বেশ আনন্দই হলো। আমি আপিসের কাজে কোনোদিন কোনো রকম গাফিলতি তো করিনি, উল্টে যতদূর সম্ভব ভালো কাজ করবার চেষ্টা করেছি। তবে আমাকে নিয়ে যে আপিস পাড়ায় এরকম আলোচনা হয় এই কথা আমি স্বপ্নেও ভাবিনি। আপনার স্মৃতিশক্তি নিশ্চয়ই খুব ভালো। মোটামুটি ভালোই। আপনি তো এতদিন বেকার ছিলেন, শেয়ার বাজারের খোঁজ খবর রাখেন কি? হ্যাঁ, স্টক এক্সচেঞ্জের পাতাটা রোজ সকালে পড়ি। ঠিক, একেই বলে কাজের লোক। এই ধরনের লোকেরাই জীবনে বড় হয়। আচ্ছা, আমি যদি আপনাকে 2-4টে প্রশ্ন করি, রাগ করবেন না নিশ্চয়ই?
আচ্ছা বলুন তো দেখি, আয়ারশায়ারের কি দর? 105 থেকে 105। হুম। আর নিউজিল্যান্ড কনসলিডেটের? 104। আচ্ছা, ব্রিটিশ ব্রোকেন হিলসের? 7 থেকে 7.5। চমৎকার! আমি যা শুনেছিলাম তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বাপু হে, মসনের অফিসে কেরানি হওয়ার জন্য তোমার জন্ম হয়নি। ভদ্রলোকের কথা শুনে তো আমি অবাক। যে চাকরি আমি পেয়েছি ইনি তো তাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না, অথচ এই চাকরি জোগাড় করতে আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। তাই বললাম, মিস্টার পিনার, অধিকাংশ লোক কিন্তু আমার চাকরি সম্পর্কে অমন কথা মনে করে না। নিজের কথা বলতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে এই যে চাকরিটি আমি জুটিয়েছি, এতেই আমি সত্যি সত্যি খুব খুশি। কিন্তু আমার কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন। আরে ছো, তোমাকে আরো উপরে উঠতে হবে। এই চাকরি মোটেই তোমার উপযুক্ত নয়। আচ্ছা, আমার কথাটা তোমায় খুলেই বলি, আমি তোমাকে যে প্রস্তাব দিচ্ছি তা মোটেই তোমার যোগ্যতার উপযুক্ত নয়। তবে মসন তোমাকে যা দিচ্ছে তার তুলনায় অবশ্যই অনেক ভালো। ভালো কথা। তুমি কবে থেকে মসনের চাকরিতে যোগ দিচ্ছ? সোমবার। আমি বাজি ধরে বলতে পারি সোমবার তুমি সেখানে কাজে যোগ দিতে যাচ্ছ না। মসনের ওখানে সোমবার যাচ্ছি না। আরে না হে না, ওই দিন থেকে তুমি ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজার হিসেবে সবকিছু দেখাশোনা করবে। ব্রাসেলস আর সানরেমোর অফিস দুটো বাদ দিলে ফ্রান্সের বিভিন্ন জায়গায় আমাদের 134টি শাখা আছে। ভদ্রলোকের কথা শুনে আমি তো আমি তো এই আপিসের নাম শুনিনি। আমি ভদ্রলোককে বললাম, খুবই সম্ভব। ব্যাপারটা আমরা যথাসম্ভব গোপন রেখেছি। এর বেশিরভাগ টাকাই লগ্নি করেছেন বেশ কয়েকজন লোক, যারা বাইরের লোককে অংশীদার করতে চান না। আমার ভাই হ্যারি পিনের এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এই কোম্পানিটাকে দাঁড় করানোর পিছনে তার হাত অনেকখানি। সে যখন জানতে পারলো যে আমি ইংল্যান্ডে আসছি, তখন আমাকে বলেছিল যে চোখ কান খোলা, কাজের, অথচ কম বয়সী কোনো লোকের সন্ধান রাখতে। পার্কার আমাকে তোমার কথা বলেছিল, আর সেই জন্যেই আমি এখানে এসে হাজির হয়েছি। অবশ্য প্রথমে আমরা তোমাকে 500 পাউন্ডের বেশি দিতে পারছি না। বছরে 500 পাউন্ড? হ্যাঁ, গোড়ায় তাই। তবে বিক্রির ওপর শতকরা 1 ভাগ কমিশন তুমি পাবে, আর সেটাও তোমার মাইনের চেয়ে বেশি হবে, তো কম হবে না। কিন্তু হার্ডওয়্যার সম্বন্ধে আমার তো কোনো ধারণাই নেই। আরে সেটা কোনো কথাই নয়, তুমি তো ব্যবসার কাজকর্ম জানো। আমার তো মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। আমি চেয়ারে বসতে পারছিলাম না। হঠাৎ আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে লাগলো। আমি বললাম, দেখুন, আপনাকে সত্যি কথা বলা উচিত। মসন আমাকে বছরে 200 পাউন্ড দেবে ঠিকই, তবে বাজারে ওদের নাম আছে। মুশকিল হচ্ছে যে আপনাদের কোম্পানির সম্বন্ধে আমি কিছুই জানি না। ভদ্রলোক খুব খুশি হয়ে বলে উঠলেন, বাহ বাহ, বেশ চালাক ছোকরা তো তুমি। ঠিক তোমার মতো লোকই আমি খুঁজছি। তোমার বেলায় শুধু কথায় চিড়ে ভেজানো যাবে না। ঠিকই তো। যদি তুমি আমাদের কোম্পানিতে যোগ দিতে চাও, তবে এই যে 100 পাউন্ডের নোটটা দেখছো তো, এটা তোমার জামার পকেটে রেখে দাও। ধরতে পারো এটা তোমার মাইনের থেকে আগাম দেওয়া হলো। ধন্যবাদ। আমাকে কবে কাজে যোগ দিতে হবে? কাল 1টা নাগাদ অবশ্যই বার্মিংহামে চলে এসো। আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি, সেটা আমার ভাইকে দেখাবে। 126 বি কর্পোরেশন স্ট্রিটে আমরা একটা কাজ চালাবার জন্য অফিস ভাড়া নিয়েছি। তোমার চাকরির পাকাপাকি ব্যবস্থা অবশ্য আমার ভাই করবে। তবে চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। সত্যি মিস্টার পিনার, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা ভাবতে পারছি না। আরে কিচ্ছু বলবার দরকার নেই। তুমি তোমার যোগ্যতায় এই চাকরি পেয়েছো। তবে একটা ব্যাপার পরিষ্কার করে দিতে হবে। এই 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 সাদা কাগজে এই কটি কথা তোমায় লিখতে হবে।
আমি নিজের ইচ্ছে 500 পাউন্ড মাইনেতে ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজারের চাকরিতে যোগ দিচ্ছি। আমি মিস্টার পিনারের কথা মতো একটা কাগজে কথাগুলো লিখে দিলাম। তিনি কাগজটা পকেটে পুরে নিলেন। হ্যাঁ, আর একটা কথা আছে, মসনের ব্যাপারে কি করবে? আনন্দের চোটে মসন কোম্পানির কথা আমার খেয়াল ছিল না। আমি চিঠি লিখে ইস্তফা দিয়ে দেব। না, ঠিক ওই কাজটা করো না। তোমাকে নিয়ে মসনের ম্যানেজারের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। আমি তোমার সম্পর্কে একটু খোঁজ খবর করতে গিয়েছিলাম। লোকটা এমন অসভ্যের মতো ব্যবহার করলো যে কি বলবো তোমায়। বলে কিনা যে আমি তোমাকে ওদের ওখান থেকে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছি। রাগে আমার শরীর একবারে জ্বলে যাচ্ছিল। ভাগ্য ভালো যে 2-4 ঘা লাগিয়ে দিইনি। আমি বললাম যে সত্যিই যদি কাজের লোক চাও তো ভালো মাইনে দাও। তার উত্তরে লোকটা বলল, আরে বাদ দাও, ও তোমার বেশি মাইনের চাকরি ছেড়ে আমাদের কম মাইনের চাকরি করবে। আমি বললাম, বেশ, 5 পাউন্ড বাজি ধরছি, তোমরা ওর কাছ থেকে কোনো খবরই পাবে না। লোকটি বলল, বেশ, রাজি। ওকে আমরা আস্তাকুর থেকে তুলে এনেছি। ও চট করে আমাদের ছেড়ে যাবে না। বিশ্বাস করুন মিস্টার ওয়াটসন, কথাগুলো শুনে আমার এত খারাপ লাগলো, নিজেকে সামলাতে পারলাম না। আচ্ছা, অসভ্য লোক তো। লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখিনি পর্যন্ত। ও ভেবেছে কি? ঠিক আছে, আপনার কথা মতোই আমি কাজ করব। ওদের কোনো খবরই দেব না। ঠিক, তাহলে তুমি আমাকে কথা দিচ্ছ যে ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না। তবে এই নাও, তোমার আগাম বেতন 100 পাউন্ড আর এই চিঠিটা। ঠিকানাটা মনে রেখো, 126 বি, কর্পোরেশন স্ট্রিট। কাল দুপুর 1টার সময় তোমাকে হাজির হতে হবে। আমার ভাইয়ের জন্য একজন সত্যিকারের কাজের লোক জোগাড় করতে পেরে আমার যে কত আনন্দ হলো তা আমি বলে বোঝাতে পারবো না। আজ তবে চলি। আশা করি তোমার উন্নতির এই সবে শুরু। বাই। মিস্টার পিনারের সঙ্গে আমার এছাড়া আর কোনো কথা হয়নি। ডক্টর ওয়াটসন, আপনি নিশ্চয়ই আমার মনের অবস্থা কল্পনা করতে পারছেন। আনন্দের চোটে আমার তো সারা রাত ভালো ঘুমই হলো না। আমার এত সৌভাগ্য আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। বার্মিংহাম যাওয়ার প্রথম যে ট্রেনটা পেলাম সেটায় চেপেই রওনা হলাম। আমার 1টার সময় পৌঁছবার কথা, আমি তার ঢের আগে পৌঁছে গেলাম। আমি প্রথমে নিউ স্ট্রিটের হোটেলে আমার জিনিসপত্র নিয়ে উঠলাম। তারপর সেই ঠিকানার খোঁজে বেরোলাম। 1টা বাজবার 15 মিনিট আগেই সেই ঠিকানায় পৌঁছে গেলাম। আমার মনে হয়েছিল একটু আগে থেকেই হাজির থাকা হয়তো ভালো। 126 বি বাড়িটায় যেতে গেলে দুটো বড় দোকানের মাঝখানে এক সরু গলি দিয়ে যেতে হয়। গলিটা দিয়ে এগিয়ে গেলেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে তলায় তলায় নানান আপিস। সিঁড়ির এক পাশের দেওয়ালে আপিসের নাম আর কোন তলার কোন ফ্ল্যাটে সেই আপিস তা লেখা আছে। ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি লিমিটেডের নাম নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আগাগোড়া সব ব্যাপারটাই কি ধাপ্পা। সব কেমন গোলমাল হয়ে যেতে লাগলো। এমন সময় ওপর থেকে একজন ভদ্রলোক নেমে এলেন। আমার কাছে কাল রাত্রিরে যে ভদ্রলোক গিয়েছিলেন তার সঙ্গে এর চেহারায় অদ্ভুত মিল আছে। শুধু এর দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো আর মাথায় অল্প টাক। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মিস্টার হল পাইক্রফট? আমি বললাম, হ্যাঁ। ওহো, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি অবশ্য একটু আগেই এসে পড়েছেন। আজ সকালেই আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। সে তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আমি আপিসের ঘরটা খুঁজছিলাম, এমন সময় আপনি এসে পড়লেন। আমরা এখনো আমাদের নাম এখানে লাগাইনি। আসলে গত সপ্তাহেই তো এই ঘরটা ভাড়া নিয়েছি। তাছাড়া আমরা তো এখানে অস্থায়ীভাবে আছি। আসুন, ওপরে বসেই আপনার সঙ্গে সব কথা হবে। ভদ্রলোকের পেছনে পেছনে উঁচু উঁচু সিঁড়ি দিয়ে আমরা একদম চিলে কোঠায় পৌঁছে গেলাম। সেখানে দুটো ঘর। ঘরগুলোর মেঝে কার্পেট নেই, জানলায় কোনো পর্দা টাঙানো নেই। আমার ধারণা হয়েছিল কোম্পানির আপিসটা বেশ বড়সড় হবে। সারি সারি টেবিল, সেখানে
অনেক লোক কাজ করছে। ও হরি, কোথায় কি! ঘরে একটা সাধারণ টেবিল আর টেবিলের দুপাশে দুটো হস্তার চেয়ার, টেবিলের ওপরে একটা লেজার আর নিচে একটা বাজে কাগজ ফেলার ঝুড়ি। আমার মুখ দেখে ভদ্রলোক বুঝতে পেরেছিলেন আমি খুবই হতাশ হয়েছি। ঘাবড়াবেন না মিস্টার পাইক্রফট, রোম একদিনে গড়ে ওঠেনি। আমাদের টাকা পয়সার কোনো ঘাটতি নেই। আমরা এখনো পর্যন্ত সবটা গুছিয়ে উঠতে পারিনি। বসুন বসুন। কই আপনার চিঠিটা দেখি। আমি চিঠিটা বের করে ভদ্রলোককে দিলাম। ভদ্রলোক খুব মন দিয়ে চিঠিটা পড়লেন। একটুক্ষণ চুপ করে রইলেন মিস্টার পাইক্রফট, তারপর ফের বলতে শুরু করলেন তার কাহিনী। আপনার সঙ্গে কথাবার্তা বলে আমার ভাই আর্থার দেখছি খুবই খুশি হয়েছে। লোক চরিত্র বুঝতে ওর জুড়ি নেই। আর্থার সব কথাতেই লন্ডনের তুলনা দেয়, আর আমি বার্মিংহামের। তবে এক্ষেত্রে আমি তার মতই মেনে নেব। আপনার চাকরি পাকা হয়ে গেছে বলে ধরে নিন। আমি বললাম, আমাকে কি করতে হবে? আপনাকে আমাদের প্যারিস শহরের হেড অফিসের সব দায়িত্ব নিতে হবে। এই অফিস থেকে ফ্রান্সে আমাদের যে 134টা শাখা আছে, সেই সব জায়গায় ইংল্যান্ডে তৈরি বাসনকোসন পৌঁছে দিতে হবে। কেনাকাটা যা কিছু তা এই সপ্তাহেই সাঙ্গ হবে। ইতিমধ্যে আপনি বার্মিংহামে থেকে সব ব্যাপারটা তদারকি করবেন, কেমন? কিভাবে? আমার কথার জবাবে ভদ্রলোক টেবিলের ড্রয়ার থেকে একটা লাল রঙের বড় বই বের করলেন। এই যে, এটা প্যারিসের ডাইরেক্টরি। এতে প্রত্যেক লোকের নামের সঙ্গে সে কি করে তা লেখা আছে। আপনি এক কাজ করুন, এটা বাসায় নিয়ে গিয়ে এই ধরনের জিনিসপত্র যারা বিক্রি করে তাদের নামের পাশে দাগ দেবেন। এই তালিকাটা আমার ভীষণ দরকার। কিন্তু ব্যবসাদারদের নামের তালিকা তো আলাদাভাবে পাওয়া যায়। আমি একটু আশ্চর্য হয়েই বললাম, না না না, সেগুলোতে খুব ভুলভাল থাকে। ওদের কাজের ধরন আমাদের মতন নয়। এই কাজটা ভালো করে করুন। সোমবার 12টার সময় আমার চাই। তাহলে ঠিক আছে মিস্টার পাইক্রফট, আপনি তাহলে এখন আসুন। কাজে আপনার উৎসাহ আর উদ্যম থাকলে দেখবেন যে কোম্পানি আপনাকে কি করে। সেই ঢাউস বইটা বগলদাবা করে আমি তো হোটেলে ফিরলাম। মনের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। বুঝলাম যে চাকরিটা আমি পেয়েছি, আর তার প্রমাণ হিসেবে আমার পকেটে তখনও 100 পাউন্ডের নোটটা রয়েছে। কিন্তু আপিসের সিঁড়ি দেখে, সিঁড়ির নিচে আপিসের নাম না দেখে মনটা দমে যেতে লাগলো। যাই হোক, কি আর করব, এখন এখানেই আমাকে লেগে থাকতে হবে। রবিবার দিন আমি সারাক্ষণ কাজ করলাম। সোমবার সারা সকাল চেষ্টা করে এইচ পর্যন্ত হলো। আমি আমার কর্তার কাছে গেলাম। সেই ফাঁকা ঘরে উনি একলা বসেছিলেন। আমার কথা শুনে বললেন, ঠিক আছে, আপনি বুধবার লিস্টটা করে আনুন। বুধবার দিনও কাজটা শেষ হলো না। কাজটা শেষ হলো শুক্রবার, মানে গতকাল। কাগজপত্র নিয়ে আমি মিস্টার হ্যারি পিনারের কাছে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। কাজটা যে এত বড় তা একদম বুঝতে পারিনি। এই লিস্টটা খুবই কাজে লাগবে। আমি বললাম, হ্যাঁ, কাজটা শেষ করতে অনেক সময় লাগবে। আপনাকে আর একটা কাজ করতে হবে। অনেক ফার্নিচারের দোকানেও বাসনপত্র বিক্রি হয়। আপনাকে সেই দোকানগুলোর নামের লিস্ট করতে হবে। বেশ, খুব ভালো। কাল সন্ধে 7টা নাগাদ এসে আপনি বরং কাজটা কি রকম এগোচ্ছেন সেটা আমাকে জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, অতিরিক্ত পরিশ্রম করবেন না। সন্ধেবেলা যদি ঘন্টা দুয়েক মিউজিক হল থেকে ঘুরে আসেন তো কাজের কোনো ক্ষতি হবে না। আর শরীর মন এ দুটোই তাহলে ভালো থাকবে। হ্যাঁ, কথাটা বলেই ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। আমার নজরে পড়ল তার বাঁ দিকের দ্বিতীয় দাঁতটা সোনা বাঁধানো। দেখেই আমার শরীরটা ঝিমঝিম করে উঠল। শার্লক হোমস এই কথা শুনে ভীষণ খুশি হয়ে হাতে হাত ঘষতে লাগলো। আর আমি ব্যাপারটা ঠিক কি ঘটছে বুঝতে না পেরে
আমাদের মক্কেলের মুখের দিকে তাকিয়ে রইলাম। ডক্টর ওয়াটসন, আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। আসল কথাটা হচ্ছে এই, আমার কাছে লন্ডনে প্রথম যে লোকটি এসেছিলেন তিনি আমি মসনের ওখানে যাব শুনে যখন হেসে উঠেছিলেন, তখন দেখতে পেয়েছিলাম যে তার বাঁ দিকের দ্বিতীয় দাঁতটি সোনা বাঁধানো। দেখতে পেয়েছিলাম মানে আলো পড়ে দাঁতটা ঝকঝক করে উঠেছিল। দুজনের চেহারার গলার স্বরের মিলের সঙ্গে বাঁধানো দাঁতের মিলটা বড্ড বেশি নজরে পড়ল। দুজনের চেহারায় যেটুকু অমিল সেটা পরচুলা বা দাড়ি গোঁফ ছাঁটবার কায়দায় হতে পারে। আমি বুঝতে পারলাম এরা আসলে একই লোক। দুই ভাইয়ের চেহারায় বা গলার স্বরে মিল থাকতেই পারে, তবে তাদের দুজনের একই পাটির একই দিকের একই দাঁত সোনা বাঁধানো হওয়া কি একটু বেশি রকমের মিল হয়ে যায় না? যাই হোক, উনি তো আমাকে ঘর থেকে বের করে দিলেন। রাস্তায় দাঁড়িয়ে সব কথা ভাবতে গিয়ে মাথাটা ঘুরে গেল। কোনো রকমে তো হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে ঠান্ডা জলে ভালো করে মাথা টাথা ধুয়ে সব ব্যাপারটার একটা সমাধান করবার চেষ্টা করতে বসলাম। কেন লোকটা আমাকে লন্ডন থেকে বার্মিংহ্যামে পাঠিয়ে দিল? কেন ও এইভাবে গোপনে আমার আসবার আগে বার্মিংহ্যামে এসে হাজির হলো? কেন নিজেই নিজেকে একটা চিঠি লিখল? আমার মাথা ঘুলিয়ে যেতে থাকলো। যতই ভাবতে লাগলাম কোনো সমাধান পেলাম না। হঠাৎ আমার মনে হলো আমার কাছে যে ব্যাপারটা এত গোলমেলে বলে মনে হচ্ছে সেটা মিস্টার শার্লক হোমস হয়তো সহজেই নিষ্পত্তি করে ফেলতে পারবেন। আমি কোনো রকমে রাত্রিরে ট্রেন ধরে লন্ডনে এসে পৌঁছেছি। তারপর আজ সকালে মিস্টার হোমসের সঙ্গে দেখা করি। এখন আপনারা দুজনে বার্মিংহ্যামে তদন্ত করে যদি আমার প্রশ্নের জবাবটা বলে দেন তো নিশ্চিত হতে পারি। পাইক্রফট তার অদ্ভুত অভিজ্ঞতার কথা শেষ করলেন। এরপর খানিকক্ষণ সবাই চুপচাপ। শার্লক গম্ভীর মুখে চোখ বন্ধ করে বসেছিল। তার ভাবগতিক দেখে মনে হচ্ছিল যে সে খুশিতে একদম ডগমগ করছে। তারপর চেয়ারের সিটে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে বলল, বেশ মজার কাণ্ড, তাই না ওয়াটসন? এই কেসের কতকগুলো পয়েন্ট বেশ জটিল। ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি লিমিটেডের অফিসে বসে মিস্টার আর্থার হ্যারি পিনারের সঙ্গে আলাপ করতে পারলে তোমার আর আমার দুজনেরই একটা বেশ নতুন অভিজ্ঞতা হবে বলে মনে হয়। কি তাই তো? কিন্তু সেটা কি করে হবে? আমি জানতে চাইলাম। খুব সহজেই। পাইক্রফট বেশ আনন্দের সঙ্গেই বললেন, আপনারা দুজন হলেন আমার বন্ধু। আপনাদের চাকরি নেই, তাই আমি আপনাদের আমার নতুন অফিসের ম্যানেজিং ডিরেক্টরের কাছে নিয়ে এসেছি। এতে আর গোলমালের কি আছে? এটাই তো স্বাভাবিক। হোমস বলল, ঠিকই তো। ভদ্রলোকের দেখা পাওয়াটা দরকার। ওর সঙ্গে দেখা হলে বোঝা যাবে যে ওর মতলবটা ঠিক কি। আপনার মধ্যে ওই ভদ্রলোক এমন কি গুণ দেখলেন যে আপনাকে টেকে চাকরি দিলেন নাকি? হোমস সেই যে মুখে চাবি তালা লাগিয়ে নিল, নিউ স্ট্রিটে পৌঁছবার আগে আর একটি কথা বলল না। সন্ধে 7টার সময় আমরা কর্পোরেশন স্ট্রিট ধরে সেই অফিসের দিকে হাঁটতে লাগলাম। আমাদের মক্কেল বললেন, খুব বেশি আগে গিয়ে কোনো লাভ হবে না। উনি আমার সঙ্গে দেখা করতেই ওখানে আসেন। হোমস বলল, এটা একটা ভাববার কথা বটে। পাইক্রফট উত্তেজিতভাবে বললেন, দেখুন দেখুন, যা বলেছি ঠিক কিনা। ওই যে আমাদের আগে আগে উনি চলেছেন। পাইক্রফট একটা বেঁটে খাটো লোককে দেখিয়ে দিলেন। উল্টো দিকের ফুটপাত দিয়ে ভদ্রলোকটি ভিড়ের মধ্যে বেশ তাড়াতাড়ি হাঁটছিলেন। একটা অল্প বয়সী ছোকরা ছুটে ছুটে খবরের কাগজের সন্ধ্যের সংস্করণ বিক্রি করছিল। মিস্টার পিনার একটা খবরের কাগজ কিনে সেটাকে বগল দাবা করে একটা বাড়ির ভেতর ঢুকে গেলেন। উনি ঢুকে গেলেন। ওই বাড়িটায় অনেক কোম্পানির আপিস আছে। আমার সঙ্গে আসুন, মনে হয় খোঁজেই আপনাদের ওর কাছে নিয়ে যেতে পারবো। মিস্টার হল পাইক্রফটের ঠিক পেছন পেছন আমরা সিঁড়ি দিয়ে 5 তলা অব্দি উঠলাম। 5 তলায় একটা ঘরের দরজা অর্ধেক ভেজানো ছিল।
পাইক্রফট সেই দরজায় টোকা দিলেন। ভেতর থেকে আওয়াজ এলো, চলে আসুন। আমাদের মক্কেলের কথা দেখলাম অক্ষরে অক্ষরে সত্যি। ঘরটায় আসবাবপত্র বলতে কিছুই নেই। যে লোকটাকে আমরা রাস্তায় দেখেছিলাম এখন তিনি ঘরের একমাত্র টেবিলের কাছে বসেছিলেন। টেবিলের ওপর খবরের কাগজটা খোলা রয়েছে। ভদ্রলোকের মুখের অবস্থা দেখে তো আমি অবাক। একবার আমার মনে হলো ভদ্রলোক বোধহয় খুব অসুস্থ। তারপরেই মনে হলো যে ভদ্রলোক প্রচণ্ড মানসিক যন্ত্রণা সহ্য করছেন। আবার তারপরেই মনে হলো তিনি যেন সাংঘাতিক ভয় পেয়েছেন। তিনি দরদর করে ঘামছিলেন, চোখগুলো বড় বড়। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল কোনো কিছুই যেন তার নজরে পড়ছে না। তিনি পাইক্রফটের দিকে তাকিয়েছিলেন বটে, তবে তাকে মোটেই চিনতে পারেননি। মিস্টার পিনার, আপনার কি শরীর খারাপ লাগছে? পাইক্রফট চেঁচিয়ে উঠলেন। হ্যাঁ, আপনার শরীরটা বিশেষ ভালো নেই। মিস্টার পিনার থেমে থেমে বললেন, আপনার সঙ্গে এরা কারা? আমরা বুঝতে পারলাম যে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে তিনি জিভ দিয়ে ঠোঁট দুটি ভিজিয়ে নিচ্ছিলেন। এদের একজন মিস্টার হ্যারিস, ইনি বারমন্সে থাকেন, আর একজন মিস্টার প্রাইস, এখানকারই লোক। এরা দুজনেই আমার বন্ধু। দুজনেই খুব কাজের লোক, কিন্তু দুজনেই এখন বেকার। এরা আপনার কাছে এসেছেন যদি আমাদের কোম্পানিতে এদের কোনো চাকরি আপনি করে দিতে পারেন। একটু শুকনো হাসি হেসে মিস্টার পিনার বললেন, হ্যাঁ, চাকরি হতে পারে বই কি। মনে হচ্ছে আপনাদের চাকরি হয়েই যাবে। মিস্টার হ্যারিস, আপনি কি কাজ করেন? হোমস বলল, আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। তাই নাকি? হ্যাঁ, আমাদের তো একজন অ্যাকাউন্টেন্টের দরকার হবে। তা মিস্টার প্রাইস, আপনি? আমি একজন সাধারণ কেরানি। আমার মনে হচ্ছে আপনাকেও আমাদের দরকার হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পাকা খবর দিয়ে দেব আমি। এখন তাহলে আপনারা আসুন। ভগবানের দোহাই, আমাকে আমাকে একটু একা থাকতে দিন। শেষের কথাগুলো যেন তার ভেতর থেকে ফুঁড়ে বেরিয়ে এলো। নিজেকে উনি যেভাবে এতক্ষণ সামলে রেখেছিলেন সেটা আর পারলেন না। হোমস আর আমি পরস্পরের দিকে তাকালাম। মিস্টার পাইক্রফট টেবিলের দিকে কয়েক পা এগিয়ে গেলেন। মিস্টার পিনার, আপনি ভুলে যাচ্ছেন যে এখানে এই সময়ে আমাকে কাজের কথা বলার জন্য আসতে বলেছিলেন বলেই এসেছি। তা ঠিক, মিস্টার পাইক্রাফট, তা ঠিকই বলেছেন। মিস্টার পিনার শান্তভাবে বললেন, আপনি বরঞ্চ এখানে একটু অপেক্ষা করুন। আপনার বন্ধুদেরও আপনার সঙ্গে থাকতে বলুন। আমি মিনিট তিনেকের মধ্যেই ফিরে আসছি। হ্যাঁ, ফিরে আসছি। ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে ভদ্রলোক ঘরের ভেতর দিকের একটা দরজা দিয়ে ঢুকে গেলেন। দরজাটা বন্ধ হয়ে গেল। হোমস ফিসফিস করে বলল, কি ব্যাপার, উনি আবার গা ঢাকা দিলেন নাকি? অসম্ভব। কেন? ওই দরজাটা দিয়ে ভেতরের ঘরে যাওয়া যায় সে ঘর দিয়ে বাইরে যাওয়া যায় না? না। ঘরটা কি খুব সাজানো গোছানো? কালো ঘরটা একদম খালি ছিল। তাহলে ও ঘরে উনি কি করতে গেলেন? এই ব্যাপারটার মধ্যে এমন একটা কিছু রয়েছে যে আমি ঠিক ধরতে পারছি না। স্রেফ ভয়ে পেয়ে পিনার বারোয়ানা পাগল হয়ে গেছেন। কেন উনি এত ভয় পেলেন? উনি হয়তো আন্দাজ করতে পেরেছেন যে আমরা গোয়েন্দা, আমি বললাম। তাই হবে। হোমস মাথা নাড়ল। উনি আমাদের দেখে ভয় পাননি, আগে থেকেই ভয় পেয়েছিলেন। হতে পারে যে... হোমসের কথায় বাধা পড়ল। ভেতরে ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। পাইক্রাফট বলল, আরে আরে, নিজেই দরজা বন্ধ করে আবার নিজেই দরজা ঠুকছেন কেন? আবার সেই শব্দটা শোনা গেল, এবার আরো জোরে। আমরা সকলে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলাম। হোমসের দিকে তাকাতে দেখলাম যে তার চোখ দুটো উত্তেজনায় জ্বলজ্বল করছে। হঠাৎ একটা ঘড়ঘড় আওয়াজ শোনা গেল। তারপরেই
কাঠের ওপর দমাদ্দম করে ঘা দেওয়ার শব্দ। হোমস এক দৌড়ে ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। হোমসের দেখা দেখি আমরাও দরজায় ধাক্কা দিতে লাগলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ। আমাদের চাপে দরজার কবজাগুলো ভেঙে গেল। মড়মড় করে দরজাটা পড়ে গেল। আমরা ভেতরে ঢুকে গেলাম। ঘরটায় কেউ নেই। একটু পরেই আমাদের ভুল ভাঙল। ঘরের এক কোণে আরেকটা দরজা। আমরা যে ঘর থেকে এলাম সেই ঘরের দিকেই দরজাটা। হোমস এক লাফে গিয়ে দরজাটা খুলে ফেলল। ঘরের মেঝেতে একটা কোট আর ওয়েস্ট কোট পড়ে আছে, আর পেছন দিক একটা হুকের সঙ্গে নিজের গ্যালিসকে দড়ির মতো গলায় বেঁধে ঝুলছেন হার্ডওয়্যার ম্যানেজিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তার হাঁটু দুমড়ে গেছে, মাথাটা ঝুলে পড়েছে। আমি পিনারের কোমর জাপটে ওকে সোজা করে রাখলাম। হোমস আর পাইক্রফট দুজন মিলে গ্যালিসের ফাঁসটা আলগা করতে লাগলো। ইলাস্টিক বলে জিনিসটা গলায় একেবারে চেপে বসে গেছে। তারপর আমরা ওকে ধরাধরি করে বাইরে ঘরটায় নিয়ে এলাম। ভদ্রলোককে মেঝে শুইয়ে দিলাম। মুখের রং একেবারে স্লেটের মতো হয়ে গেছে। নীলচে ঠোঁট দুটো নিঃশ্বাসের সঙ্গে খুলছে আর বন্ধ হচ্ছে। হোমস বলল, কিরকম বুঝছো ওয়াটসন? কিছু বোঝা যাচ্ছে? আমি ঝুঁকে পড়ে ভদ্রলোককে ভালো করে পরীক্ষা করছিলাম। ভদ্রলোকের নাড়ি খুব ক্ষীণ, তবে শ্বাস প্রশ্বাস খানিকটা স্বাভাবিক হয়ে আসছিল। বন্ধ চোখের পাতা দুটো কেঁপে কেঁপে উঠছিল। আমরা ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম। আর একটু দেরি হলে কি হতো বলা যায় না, যাকে বলে টাচ অ্যান্ড গো আর কি। এখন ঘরের জানলাটা খোলো তো একটু, আর জলের মগটা আমাকে দাও। ভদ্রলোকের জামাটা খুলে দিয়ে আমি ওর ঘাড়ে মুখে বেশ ভালো করে জল দিয়ে দিলাম, আর তারপরে তার হাত দুটো উঁচু নিচু করতে লাগলাম, যতক্ষণ না তিনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারেন। এইবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলে আমি ভদ্রলোকের পাশ থেকে সরে এলাম। ট্রাউজার্সের পকেটে হাত ঢুকিয়ে হোমস ভীষণ গম্ভীর মুখে টেবিলের পাশে দাঁড়িয়েছিল। ও বলল, আমার মনে হয় এখন আমাদের উচিত পুলিশকে ব্যাপারটা জানানো। তবে কিনা আবার এটাও মনে হয় যে কেসটা সমাধান করে ফেলার পর পুলিশকে জানানোই বোধহয় বেশি ভালো। পাইক্রফট মাথা চুলকে বলল, আমার কাছে সব ব্যাপারটাই তো রহস্যময়। কি কাজের জন্য ওরা আমাকে এত দূরে টেনে এনেছিল, আর কেনই বা? হোমস একটু অধৈর্য হয়ে বলল, আরে সে অতি সাধারণ ব্যাপার, কিন্তু শেষকালের এই ব্যাপারটার কোনো হদিশ পাচ্ছি না। বাকি যা কিছু সব আপনি বুঝে ফেলেছেন? হ্যাঁ, গোড়ার ব্যাপারটা তো জলের মতো সোজা। ওয়াটসন, কি বলছো? আমি কোনো কথা না বলে মাথা নাড়লাম। বললাম, আমি এই রহস্যের সমাধান তো দূরে থাক, কোনো কিছুই বুঝতে পারিনি। যদি তুমি ঘটনাগুলোকে পরপর সাজিয়ে নিয়ে বিচার বিশ্লেষণ করো, তো তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই তুমি কি বুঝলে বলো তো? সমস্ত ব্যাপারটার মূলে রয়েছে দুটো জিনিস। এক হচ্ছে মিস্টার পাইক্রফটকে দিয়ে সে যে এই কোম্পানিরই কাজ করবে সেই কথাটা লিখিয়ে নেওয়া। এটা কি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে না? সত্যি কথা বলতে কি, আমি তো কিছু দেখছি না। ধরো, কেন ওরা ওরকম করলো? এটা তো প্রথা নয়। এসব কাজকর্ম মুখের কথাতেই হয়। তবে এক্ষেত্রে কেন লেখাপড়া করার দরকার ছিল? তোমরা কি বুঝছো না যে মিস্টার পাইক্রফটের হাতের লেখার একটু নমুনা তাদের দরকার হলো? আর এভাবে ছাড়া কিভাবেই বা তারা নমুনা জোগাড় করতে পারত? কিন্তু কেন? ঠিক প্রশ্ন করেছ। কেন কেন তারা এরকম করলো? এই প্রশ্নের সঠিক জবাব পেলে আমরা কেসটার অনেকটা সমাধান করে ফেলতে পারবো। তবে একটা কারণ হতে পারে যে মিস্টার পাইক্রফটের লেখার ছাঁদটা নকল করা কারো পক্ষে খুবই দরকার হয়ে পড়েছিল, আর সেই জন্যেই ওই চালাকিটা করতে হয়েছিল। আর এটা যদি মেনে নিই, তাহলে এর থেকে আর একটা জিনিসও পরিষ্কার হয়ে যায়। আর সেই জিনিসটা হলো, কেন মিস্টার পিনার বলেছিলেন যে আপনি চাকরি করবেন না বলে মাসন কোম্পানিকে জানাবেন না। তিনি চেয়েছিলেন যে
অন্য কেউ মিস্টার হল পাইক্রফট সেজে সোমবার দিন মসন কোম্পানির ম্যানেজারের কাছে যাবে। ম্যানেজার ভদ্রলোক তো মিস্টার পাইক্রফটকে দেখেননি, তাই সেদিক দিয়ে কোনো অসুবিধেই নেই। হায় ভগবান, কি বোকামিটাই না আমি করেছি। পাইক্রফট কাঁদো কাঁদো হয়ে বললেন, ধরুন যে লোক মিস্টার হল পাইক্রফট সেজে গেল, তার হাতের লেখার যদি পাইক্রফটের হাতের লেখার সঙ্গে কোনো মিল না থাকে তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তাই ওই নমুনা দেখে সেই জোচ্চোর হাতের লেখা মক্স করে নেবার সময় পাবে। আমার ধারণা ওই অফিসের কেউই আপনাকে চেনে না। না, কেউ না। তাহলে তো ঠিকই হয়েছে। লন্ডনে থাকলে পাছে আপনি জেনে যান যে হল পাইক্রফট নামে একজন মসন কোম্পানির অফিসে কাজ করছে, তাই ওদের প্রথম কাজই হলো আপনাকে লন্ডন থেকে সরিয়ে দেওয়া। আর সেই জন্যে ওরা অত বেশি মাইনে কবুল করে আগাম দিয়ে আপনাকে মিডল্যান্ডসে পাঠিয়ে দেয়। আর সেখানে আপনাকে এমন কাজে লাগিয়ে দিয়েছিল যাতে আপনি লন্ডন মুখ আর না হতে পারেন। আপনি লন্ডনে এলেই ওদের খেল খতম। কিন্তু ওই লোকটা কেন নিজের ভাই সেজে থাকবে? এটা বোঝা মোটেই শক্ত নয়। ওরা দু ভাই এই ব্যাপারটায় জড়িত, আর এক ভাই এখন পাইক্রফট সেজে অফিসে চাকরি করছে। এই লোকটি আপনার কাছে যায়, আবার পরে আপনার কর্তা হিসেবে এখানে আসে। এটা করতেই হয়েছিল, কেননা এখানে অন্য কোনো লোককে অফিসের কর্তা খাড়া করলে তাকে সব ব্যাপারটা জানাতে হতো। সেটা এটা চায়নি, তাই যতদূর সম্ভব চেহারাটা পাল্টে নিয়েছিল। ভেবেছিল যে দুজনের চেহারার সাদৃশ্য বংশগত সাদৃশ্য বলে আপনার মনে হবে, আর ঘটনাচক্রে ওই সোনা বাঁধানো দাঁতটা আপনার চোখে না পড়লে মনে কোনো রকম সন্দেহই হতো না। হায় অদৃষ্ট, আমাকে তো আচ্ছা বোকা বানিয়ে দিয়েছে। কিন্তু ওই জাল পাইক্রফট মসন কোম্পানির আপিসে কি করছে? মিস্টার হোমস, এখন আমরা কি করব? আপনিই বলুন কি করা উচিত। আমরা এক্ষুনি তার করে মসন কোম্পানিকে সব জানিয়ে দেব। শনিবার দিন ওদের আপিস 12টার সময় বন্ধ হয়ে যায়। ভাববেন না, দারোয়ান বা কেয়ারটেকার নিশ্চয়ই থাকবে। ঠিক বলেছেন, অনেক মূল্যবান জিনিস আর কাগজপত্র গচ্ছিত থাকে বলে ওদের মাইনে করার রক্ষী আছে, এ কথা লন্ডনে থাকতে শুনেছি। খুব ভালো, আমরা তাকে তার করে জেনে নেব সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আপনার নামের কোনো কেরানি ওদের ওখানে কাজ করছে কিনা এসবই বুঝতে পারছি। কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো মানিক জোরের একজন কেন কথা নেই, বার্তা নেই, গলায় দড়ি দিয়ে মরতে চাইছিল। খবরের কাগজ। কে যেন ভাঙা খ্যাসখ্যাসে গলায় আমাদের পেছন থেকে বলে উঠল। তাকাতেই দেখলাম লোকটা উঠে বসেছে। আমাদের মুখটা অদ্ভুত রকমের সাদা আর বিভৎস দেখাচ্ছিল, তবে তার চোখের দিকে নজর পড়তে বুঝলাম যে এখন ও অনেকটা প্রকৃতিস্থ হয়েছে। লোকটা নিজের গলায় সন্তর্পণে হাত বোলাচ্ছিল। খবরের কাগজ, ঠিকই তো। আমি একটা ইডিয়েট, গাধা একটা। এখানে আসার আগে ব্যাপারটা নিয়ে আমি এত ভাবছিলাম যে কাগজটা আমার নজরেই পড়েনি। ঠিক, রহস্যের মূল চাবিকাঠি নিশ্চয়ই এই খবরের কাগজেই আছে। হোমস খবরের কাগজটা টেবিলের ওপর বিছিয়ে দিল আর সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠল, ওয়াটসন, দেখো দেখো দেখো, এটা একটা লন্ডনের কাগজ, ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রভাতী সংস্করণ। এই তো যে খবরটা আমরা চাইছিলাম। খবরের শিরোনামটা দেখো, শহরে বিরাট অপরাধ, মাসন অ্যান্ড উইলিয়াম কোম্পানির অফিসে খুন, বিরাট চুরির চেষ্টা, অপরাধী ধরা পড়েছে। ওয়াটসন, আমরা সকলেই কি হয়েছে জানতে ভীষণ উৎসুক। কাগজের খবর তুমি আমাদের জোরে জোরে পড়ে শোনাও। পড়ো। দুপুরে শহরে রোমহর্ষক চুরি, একজনের মৃত্যু, অবশেষে আসামি গ্রেপ্তার। কিছুদিন যাবৎ শহরের সবচেয়ে নামী বাণিজ্যিক অফিস
মসন অ্যান্ড উইলিয়ামস কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের দামি নথিপত্র, শেয়ার কাগজ, বন্ড, যার দাম 10 লক্ষ স্টার্লিংয়েরও বেশি হবে, নিজেদের কাছে জমা রেখে আসছেন। অফিস কর্তৃপক্ষ তাদের বিরাট দায়িত্ব সম্বন্ধে ভীষণ সচেতন, আর সেই জন্যই সবচেয়ে আধুনিক ধরনের সিন্দুক তো তারা এনেছেনই, তার উপর বন্দুকধারী পাহারাওয়ালাও লিখেছেন। তারা 24 ঘন্টা অফিসের চারপাশে টহল দেয়। খবর পাওয়া গেছে গত সপ্তাহে মিস্টার হল পাইক্রফট নামে একজন এই কোম্পানিতে কেরানি হিসেবে যোগ দেয়। পুলিশ জানতে পেরেছে যে এই পাইক্রফট আর কেউ নয়, নামকরা জালিয়াত বেডিংটন। যে কোনো ধরনের তালা বা সিন্দুক খুলতে বেডিংটনের জুড়ি নেই। বেডিংটন আর তার ভাই টানা 5 বছর জেলে ঘানি টেনে মাত্র অল্প কিছুদিন আগে ছাড়া পেয়েছে। তবে এই চাকরির সুযোগ নিয়ে সে অফিসের সিন্দুকের তালাগুলো কি ধরনের, স্ট্রং রুমটাই বা কোথায়, সব খবর জেনে নেয়। শনিবার দিন মসন কোম্পানির অফিস 12টায় ছুটি হয়ে যায়। তাই পুলিশ সার্জেন্ট টসন যখন 1:20 সময় থলি হাতে একজন লোককে মসন কোম্পানির অফিস থেকে বেরোতে দেখেন, তখনই তার মনে খটকা লাগে। লোকটি অবশ্য সহজে ধরা দেয়নি। সার্জেন্ট টসন আর কনস্টেবল পোলকের সঙ্গে প্রাণপণে লড়াই করে শেষকালে সে ধরা দেয়। লোকটার কাছ থেকে প্রায় 1 লক্ষ পাউন্ডের শেয়ার ও বন্ড পাওয়া যায়। এরপর পুলিশ কোম্পানির ঘর তল্লাশি করে। সেখানে একটা সিন্দুকের মধ্যে মৃত অবস্থায় এক প্রহরীকেও পাওয়া যায়। ভারী কোনো কিছু দিয়ে মাথার পেছনে জোরে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহটা এমনভাবে রাখা ছিল যে সোমবার দিন অফিস না খোলা পর্যন্ত সেটি কারো চোখে পড়ত না। পুলিশের অনুমান, অফিস ছুটি হয়ে যাওয়ার পর বেডিংটন এসে ওই দারোয়ানকে বলে সে একটা জিনিস ফেলে গেছে। দারোয়ান তার কথায় বিশ্বাস করে এবং তাকে অফিস ঘরে ঢুকতে দিলে সে দারোয়ানকে খুন করে। তারপর সিন্দুক আর স্ট্রং রুমের চাবি ভেঙে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে। সার্জেন্ট টসনের সন্দেহ না হলে ব্যাপারটা এত তাড়াতাড়ি নিষ্পত্তি হতো না, আর বেডিংটনকেও সহজে ধরা যেত না। বেডিংটনরা 2 ভাই, তারা সবসময় একসঙ্গে কাজ করে। আশ্চর্যের কথা, এই ব্যাপারে তার ভাইয়ের কোনো হাত আছে কিনা তা জানা যায়নি। পুলিশ অবশ্য তাকে খুঁজে বেড়াচ্ছে। এতক্ষণ একটানা চেঁচিয়ে পড়ে আমি চুপ করলাম। মেঝেই বসে থাকা লোকটিকে দেখিয়ে হোমস বলল, এখন আমরা পুলিশের কাজ অবশ্যই খানিকটা হালকা করে দিতে পারি। তবে দেখো ওয়াটসন, মানুষের স্বভাব কি অদ্ভুত। রাহাজানি, জালিয়াতি, খুন করতে এদের বাধে না, কিন্তু নিজের ভাই পুলিশের হাতে ধরা পড়েছে, খুন করার জন্য তার ফাঁসি হবে, এসব জেনে এই লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল। যাই হোক, এ ব্যাপারে আমাদের আর কিছু করার নেই। মিস্টার পাইক্রফট, আপনি থানায় খবর দিন। আমি আর ওয়াটসন ততক্ষণে পাহারা দিই বরং। আজ গল্প স্বল্পতে শুনলেন আর্থার কোনান ডয়েলের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। শার্লকের ভূমিকায় সোমক, ওয়াটসনের চরিত্রে অর্ণব, মিস্টার হল পাইক্রফট রাজীব, হ্যারি পিনার ও তার ভাই সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি, সম্পাদনা রাজীব, আবহ ও শব্দ সংযোজনা অর্ণব, সমগ্র পরিকল্পনা শুভদা।